কাসর ভাই সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম সালামুন আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম সালাম। এটা হবে না। আল্লাহ সালামের ক্ষেত্রে সালাম এভাবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকে, এটা হবে। আচ্ছা যাক আস্তে আস্তে শিখেন। আচ্ছা, ঠিক আছে, শিখেন। আজকে একটা মজার ব্যাপার নিয়ে আপনার সাথে আলাপ করব এবং আপনার এই আলাপের মাধ্যমে আমাদের আলাপের মধ্যে সারা বাংলাদেশের সকল মানুষকে এটা চিন্তা গবেষণার জন্য বা চিন্তা করার জন্য, ফিকির করার জন্য অনুরোধ করব এবং তাদের কল্যাণেই এই কাজটা করতে চাচ্ছি। সেটা হলো, আপনি নিশ্চয়ই জানেন বিগত 50 বা 100 বছর থেকে অথবা তারও বেশি সময় থেকে বাংলাদেশের জটিল কঠিন রোগের জন্য আমাদের দেশের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে যখন বাংলাদেশের চিকিৎসার উপর যে আস্থাশীল হয় না, তখনই তারা এক বাক্যে ইন্ডিয়ার কথা চিন্তা করে, বিশেষ করে নিম্নবিত্ত যারা, আর্থিক সমস্যা তাদের কম বা আর্থিক সংকটে অত বেশি না, তারা ইন্ডিয়াতে চিন্তা করে। আর আমাদেরও মুখস্থ হয়ে গেছে ইন্ডিয়া গেলে কোথায় যাব। ইন্ডিয়াতে গেলে আমরা জেনারেল রোগীর জন্য যাই চেন্নাইতে ভেলোরে সিএমসি হসপিটাল, এটা খ্রিস্টান মিশনের একটা হসপিটাল আছে, আমি বহুতবার গেছি। আবার কিছু রোগের জন্য চেন্নাই অ্যাপোলো এবং চেন্নাইতে আরও হসপিটাল আছে, সেগুলোও যাই। আবার যদি একটু ব্লাড রিলেটেড বা ক্যান্সার জন্য যদি থাকে, হার্ট ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেকে বাঙ্গালোরে যাই। আবার কমন রোগের জন্য কেউ রেগুলার চেক আপের জন্য লাগলেও ক্যালকাটায় যাই। এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, রোগীরাও মুখস্থ হয়ে গেছে। কেউ ধরেন নর্মাল যানবাহন বাসে যাইতে পারে, ট্রেনে যেতে পারে, কেউ প্লেনে যেতে পারে, এটা আমাদের হয়ে গেছে। আর ইন্ডিয়ার সাথে আমাদের একটা কালচারের সুন্দর মিল আছে। অর্থাৎ যদিও তাদের ভাষা হিন্দি, অধিকাংশ ইন্ডিয়ান ডাক্তার, হসপিটালের অ্যাসিস্ট্যান্টগুলো, নার্সগুলো পর্যন্ত বাংলা ভাষা বোঝে। আবার বাঙালি যারা পেশেন্ট এবং তাদের সাথে প্যাসেঞ্জারের অ্যাটেন্ডেন্স, তারাও কিন্তু ইন্ডিয়ান যে হিন্দি ভাষা, এটা অহরহ বোঝে। আবার এক সময় যেহেতু আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, কিছু কিছু লোক উর্দুও বোঝে। দেখা যায় যে উর্দু আর হিন্দি ভাষার সাথে অনেকটা মিল বেশি, আর বাংলার সাথেও মিল নেছে। বলা হয় যে মোহাম্মদ আলী বগুড়াতে লেকচার দিতে হয়, বাংলা শেষে হ্যাঁ লাগালে উর্দু হয়ে যায় বা হিন্দু হয়ে যায়। তো ওই রকমই আমরা শুনতে শুনতে রিক্সালাও কিন্তু হিন্দু বুঝি। যার জন্য ইন্ডিয়ায় চিকিৎসা নেওয়া ছিল একটা সাধারণ প্রচলন, কম পয়সার মধ্যে ভালো করতাম। এখন ইদানিংকালে আমাদের ইন্ডিয়ার ভিসা প্রায় বন্ধ। খুব রেয়ার কিছু ভিসা দিচ্ছে, তাতেও বিড়ম্বনার অভাব নেই। কারণ আমরা ইন্ডিয়ান থেকে যেরকম বা ওই ন্যাশনাল থেকে আমাদের যারা রোগী বা অথবা যারা অ্যাটেন্ডেন্স, তারা ঠিকমতো সম্মানটাও পায় না। তারপর আমাদের গাছ চামড়া তো গন্ডারের মতো শক্ত, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কারণ একটা প্রবাদ আছে না, যে ইন্ডিয়ানরা বলে দাদা খেয়ে আসছেন না, যেয়ে খাবেন। এই কথাগুলোও তো প্রচার এসে গেছে, তার মানে তাদের কালচার। এখন আসেন যারা একটু উচ্চবিত্ত অথবা আর্থিক সচ্ছলতা আছে বা উচ্চ মধ্যবিত্ত, এই লোকগুলো কিন্তু ইন্ডিয়াতে খুব একটা যেত না। তারা যেত ব্যাংকক অথবা সিঙ্গাপুরে অথবা তুরস্কে, ইস্তাম্বুলে, এই সমস্ত জায়গাগুলোতে। এমনকি আমাদের মিশরেও কিন্তু অনেকে ট্রিটমেন্ট করতে যাইত। দেশের অর্থনীতি দিকে চিন্তা করে অথবা মেজর রোগীর কথা চিন্তা করে আমরা দেখলাম এখন এই রোগীগুলো বাংলাদেশে থেকে বাইরে যাওয়াটা অনেক বিড়ম্বনা হয়ে গেছে। বাট চায়নাতে যে এত সুন্দর একটা ট্রিটমেন্ট আছে এবং এই সকল কান্ট্রির থেকে, অর্থাৎ সিঙ্গাপুর বলেন, ব্যাংকক বলেন, ইন্ডিয়া বলেন, ইস্তাম্বুল বলেন, ইভেন আপনার মিশরই বলেন, এদের সকলের থেকে চায়না কিন্তু এই হার্বাল ট্রিটমেন্ট থেকে শুরু করে মেডিকেল সায়েন্স অনেক অনেক ডেভেলপ, যেটা সাধারণ মানুষ বা সাধারণ রোগীরা জানেও না। আবার অনেকে জানে, চায়নার সাথে ব্যবসা বাণিজ্য আছে, তাদের লোকজন আছে, তারা জানে। কিন্তু প্রবলেমটা কোথায় কোথায়, আমি একটু প্রবলেমটা আইডেন্টিফাই করি। সেটা হলো যারা চায়না এখানে যাবে, যে অ্যাটেন্ডেন্সগুলো এখান থেকে যাবে, তাদের বিমানে যেতে হবে, আবার যে ওখানে হোটেলে থাকতে হবে, একটা বিগ কস্ট। আবার
কোন রোগের জন্য কোন হসপিটাল ভালো, কোন রোগের জন্য কোন ডাক্তার ভালো, এইটা কিন্তু এতটা চর্চা হয় নাই আমাদের মধ্যে। চর্চা না হওয়ার পিছনে হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজটা চাইনিজ ম্যান্ডারিন, এই ল্যাঙ্গুয়েজটা অনেকে জানেও না, বা বেশিরভাগ লোকে জানে না, অথবা বুঝেও না, বাংলার সাথে মিলে না। আবার ইংলিশও ওরা খুব একটা ভালো জানে না, অথবা ইংলিশে আমরা বুঝাইতে পারি না। এই সব কিছু নিয়ে চিকিৎসার ক্ষেত্রে চায়নাতে যাওয়া আসা খুব টাফ ছিল, অথবা অনেক দিন ধরে হয়নি। গত 3রা সেপ্টেম্বর আমি যখন চায়না থেকে আসছি গঞ্জ থেকে, তখন হঠাৎ করে দেখলাম প্রায় 10 জন রোগী, 10 জন বা 9 জন হবে, এই রোগীগুলো হুইল চেয়ারে নিয়ে চলে আসছে এবং তাদের প্রত্যেকের সাথে 3 জন 4 জন করে অ্যাটেন্ডেন্স আছে। তখন ভাবলাম, এই যে একজন রোগীর সাথে 3 জন বা 4 জন অ্যাটেন্ডেন্স নিয়ে গেছে, এদের আসা যাওয়া থাকার পিছনে 1 জন না 10 দিন যদি করে থাকে, তাহলে কমপক্ষে ওদের 1.5 থেকে 2 লাখ টাকা খরচা আছে। তাহলে 4 জনের জন্য 8 লাখ টাকা তো এখানে খরচাই হলো। তাহলে ডাক্তার দেখানো, অথবা কোনো করা, টেস্ট করা, ওষুধ নেওয়া, মেডিসিন গাইড নেওয়া, সব কিছু মিলা একটা রোগীর পক্ষে 10 থেকে 12 লাখ টাকা ব্যয় করা খুব কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে, এবং সাধারণ লোক পারেও না। ঠিক আছে। আর একটা ব্যারিয়ার হলো, আপনি চায়নাতে এখন নামবেন যে কোনো জায়গায়, আপনি চাইনিজ আরএমবি ক্যাশ টাকা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন না। ইভেন আপনার ট্যাক্সিওয়ালা ক্যাশ নেবে না। গাড়িতে উঠবেন, ট্রেনে উঠবেন, এমটিএ উঠবেন, বাসে উঠবেন, ক্যাশ টাকার কোনো বালাই নেই। আপনার 2 টাকার জন্য বাসে দেবেন, আপনার হাতে 10 টাকা আছে, আপনি খুরসাও করতে 10 টাকাই দিতে হবে। এটা অপচয়। এরকম অনেক জায়গায় আছে। ওরা ক্যাশ টাকার ব্যবহারটা একেবারেই কমে পড়ছে। তাতে ওদের কাজ হলো উইশিং, অর্থাৎ উইচ্যাট এবং আলিপে, যা প্রত্যেকটা চাইনিজ ন্যাশনাল ব্যাংকের কার্ডের সাথে লিঙ্ক আপ করা। তা আমাদের দেশ থেকে যারা ফরেনার যায়, তাদের তো আর ওখানে অ্যাকাউন্ট নেই, তারা উইশিং আলিপে চালাইতে পারে না। এই ক্যাশ টাকার নিয়ে একটা বিশাল বিড়ম্বনা। আবার এয়ারপোর্টে নামার পরের থেকে এই হসপিটালগুলোতে যাওয়া, অথবা জাস্ট ভালো একটা হোটেলে ওঠা, হোটেল ভালো পাওয়া প্লাস হসপিটালের কাছাকাছি কিনা, এই খোঁজাখুঁজির ব্যাপারে বড় একটা বিড়ম্বনা। এরপর হলো খাওয়া দাওয়া। হোটেলে উঠলেন, ঠিকমতো বাঙালি নেশারে খাবারটা পাবেন না আশেপাশে, তখন আপনি গাইড ছাড়া সম্ভব না। আবার আপনি যদি দোবাসী না থাকে, আপনি ওদের সাথে কথা বলতে পারছেন না, নর্মাল দোকানদারের সাথে কথা বলতে পারছেন না। আবার ডিউ টাইমে যদি হসপিটালেও যান, দেখা যাবে ডাক্তার আপনার কথা পুরো বুঝেনি, আপনি ডাক্তারের কথা বুঝেননি। তাহলে আপনি ট্রিটমেন্ট কারেকে দিবে? আপনি ডাক্তারকে দিবেন না ডাক্তার আপনাকে দিবে? ইটস এ বিগ ডিফিকাল্ট। অ্যাটেন্ডেন্ট যারা থাকে তারাও বুঝে নেই। টেস্ট করতে যাবেন, দৌড়দৌড়ি করবেন, সঠিকভাবে ওদের গাইডটা বুঝবেন না। এই সকল বিড়ম্বনার থেকে আমার কাছে মনে হলো আমরা একটা কাজ করব, সেটা হলো চায়না বিডি মেডিকেল সার্ভিস গাইড নামে আমি একটা পেজ করি, মানে একটা প্রোফাইলের এগেনস্টে এবং পেজের এগেনস্টে আমার যে রিসালাত রিসার্চ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পেজ আছে, এর এগেনস্টে আমি একটা গ্রুপ করেছি। আমরা একটা গ্রুপ নিয়ে আমরা টোটাল সার্ভিসটা দেওয়ার জন্য এখন চিন্তা করছি। আমাদের এই যারা ভিডিও দেখবেন, তারা যে কোনো মুহূর্তে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। আমাদের এই চিন্তাভাবনাটা এরকম, যারা আমাদের সাথে নক করবেন তারা এখানে আসবেন আমার অফিসে, পেশেন্ট আসবে অথবা পেশেন্টের অ্যাটেন্ডেন্স আসবে, তার টোটাল কাগজপত্র নিয়ে এখানে আসতে হবে। পিছনের হিস্টোরি 1 বছর 2 বছর থেকে শুরু করে তারা যত ট্রিটমেন্ট বাংলাদেশে করছে বা অন্য দেশে করছে, টোটাল হিস্টোরি নিয়ে আসবে। আসার পরে আমরা একজন অভিজ্ঞ MBBS ডাক্তার দিয়ে ওই টোটাল হিস্টোরিটা লিপিবদ্ধ করাবো। লিপিবদ্ধ করানোর পরে এটা ইংলিশে ড্রাফট হবে, এবং ইংলিশের ড্রাফটটা কপিটা আমরা চাইনিজ ভার্সনে আবার ওইটাকে ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার পরে আমাদের চায়না অফিসে যে প্রতিনিধি আছে তার কাছে পাঠিয়ে দেব এই ড্রাফটটা। ওরা চাইনিজে ওটা দেখে বা ওরাই চাইনিজ করে, ওরা কোন রোগের জন্য কোন হসপিটাল ভালো হবে, কোন ডাক্তার ভালো হবে, এইটা ওরাই আইডেন্টিফাই করে আমাদেরকে একটা গাইড দেবে যে এই হসপিটালের এই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। ওরা অ্যাপয়েন্টমেন্ট নিলে ওই অ্যাপয়েন্টমেন্টের কপি নিয়ে আমরা কী করবো, এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করবো, মেডিকেল ভিসা। খুব সহজে আমরা মেডিকেল ভিসা পেয়ে যাব। এবং আমার যে লোক এয়ারপোর্টের নামার থেকে শুরু করে এই হোটেল করা,
যখন যত পেমেন্ট দেখে উইশিং পে, আলিপে, ব্যাংক কার্ড সব কিছু ব্যবহার করে দিয়ে বাসা ভাড়া করে খাবার থাকার ব্যবস্থা করে ডাক্তার ডিউটি দেখাইয়া টেস্ট করাইয়া একেবারে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া পর্যন্ত টোটাল প্যাকেজ কার্যক্রম আমাদের লোক দিয়ে করবো। তাহলে আশা করি এদের অবশ্যই খরচা কমে যাবে। ইন্ডিভিজুয়াল গেলে যে তারা খরচা করবে তার থেকে অনেক টাকা খরচা কমে যাবে। আবার অ্যাটেন্ডেন্স যেখানে 4 জন লাগতো 3 জন লাগতো ওখানে 1 জন অ্যাটেন্ডেন্স গেলে সুবিধা, সেটা রেয়ার ফেয়ার থাকা খাওয়া অন্তত একটা পেশেন্টের জন্য 3 লাখ 4 লাখ টাকা খরচাই কমে যাবে। আবার তাদের রোগেরটা ঠিকমতো রোগটা আইডেন্টিফাই করে ডাক্তারের কথাটা ঠিকমতো আমরা বুঝতে পারবো। তার চাইনিজ ভার্সনে লেখাটা আবার ইংলিশে দিয়া প্রয়োজনে বাংলায় দেয়া তাদের লিখে দিয়া সমস্ত গাইডটা আমরা দেওয়ার ব্যবস্থা করব। এইভাবে যদি আমরা রোগীদেরকে সাপোর্ট দেই, মানব জাতির কল্যাণে একটা যুগপৎ আন্দোলন হবে। আশা করি একটা যুগান্তর পদক্ষেপ আমরা নিতে পারবো এবং টোটাল জনসাধারণের জন্য বিশাল একটা কল্যাণময়ী কাজ হবে, যা আমাদের রিসার্চ ফাউন্ডেশন করতে যাচ্ছে। এই ব্যাপারে সংক্ষেপে আপনার মতামত চাচ্ছি। ধন্যবাদ আবর ভাই, আপনি যে বিষয়টা নিয়ে চিন্তা করছেন খুবই সুন্দর আলোচনা এবং এটা রোগীর জন্য চিকিৎসার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে যেই রোগী পর্যন্ত আপনার এই প্রস্তাব যদি পৌঁছায় বা ওনারা যদি এটি জানতে পারে, আপনার এই অফিসের সাথে যোগাযোগ করলে ওনারা যে সুযোগ সুবিধা পাবে রোগীর জন্য অনেক উপকার হবে, চিকিৎসাও খুব ভালো পাবে। যেহেতু আপনি চায়না নিয়ে কাজ করতেছেন, আপনার সব ধরনের সুযোগ সুবিধা জানেন, দিতে পারবেন, এটা অন্য কোথাও পাবে না এরকম সুযোগ সুবিধা, এত পরামর্শও পাবে না। এজন্য আপনি যেভাবেই লাইন দেখাবেন, চয়েস করবেন, ডাক্তার সমাধান দিতে পারবেন, এটা একজন সাধারণ ব্যক্তি বাংলাদেশ থেকে হোক গরিব লোক হোক পয়সাওয়ালা লোক, এটা খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। এজন্য আপনার মাধ্যমে যদি এই সেবা নিতে চাই তবে খুব ভালো সেবা পাবে, কম খরচাও হবে আর রোগীরও উপকার হবে, রোগ নির্ময় হবে। যেহেতু চাইনিজের আমি জানছি যে ওনারা চিকিৎসা করে গোড়া থেকে রোগের নির্মূল শেষ করে দেয়, কিন্তু ভারতে এই জিনিসটা হয় না, ভারতে থেকেই যায়, এরা পুরো শেষ করতে পারে না। ট্রিটমেন্ট করে ঠিকই, কিন্তু গোড়া থেকে ট্রিটমেন্ট শেষ হয় না। কিন্তু চাইনিজেরা যতটুকু শুনেছি ওরা ট্রিটমেন্ট করে, ডাক্তার ভালো, ওনারা একেবারে গোড়া থেকে নির্মূল করে ট্রিটমেন্ট করে। এই জন্য রুগীদের জন্য খুবই ভালো, আর খরচাও যদি কম হয়ে যায় আপনার মাধ্যমে, তাহলে অনেক পেশেন্ট যাবে আপনি যদি এই প্রসেসটা চালু করতে পারেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, কসম ভাই অনেক সুন্দর কথা বলছেন। আমি আর একটা ব্যাপারে একটু আলাপ করি, সেটা হলো আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে একটা ধন্যবাদ দিতে চাই। তার মাধ্যমে 2টা পদক্ষেপ অলরেডি অগ্রসর হয়েছে বলে আমরা জানতে পারছি। একটা হলো চায়নাতে বিশেষ করে কুনমিংয়ে বাঙালিদের জন্য 3টা হসপিটাল প্রিপেয়ার করার কথা। এই পদক্ষেপ হয়তো উনি নিয়েছেন অথবা চাইনিজ গভর্নমেন্ট নিয়েছে, এবং কুনমিং লোকাল সরকারও হয়তো এই পদক্ষেপ নিয়েছে, এখনও পুরোপুরি চালু হয়নি। আর একটা পদক্ষেপ কথা জানি যে বাংলাদেশেও ঢাকাসহ বিভিন্ন জায়গায় চাইনিজরা এখানে হসপিটাল করবে এবং সারা বাংলাদেশের 64 জেলায় তাদের হসপিটাল থাকবে, এরকম একটা কথাবার্তা আসছে। কিন্তু বাস্তবতা হলো এটা করলে অবশ্যই কিছু না কিছু অগ্রগতি তো হবেই। তবে চায়নাতে একটা হসপিটালে যে আপনি ট্রিটমেন্ট পাবেন, এইখানে চাইনিজ আইসা আমাদের বাঙালি কালচারের মধ্যে এসে ট্রিটমেন্ট দেওয়া শতভাগ পাওয়ার কোনো সুযোগ নেই, হয়তোবা 60% পাবে। তারপরেও আমরা ওটাকে সাধুবাদ জানাই, আস্তে আস্তে ভালো হোক। তবে চায়নায় হলো আপনি জানলে লোকাল জায়গায় লোকাল ট্রিটমেন্ট, লোকাল অবস্থাগুলো জানলে আপনার কস্ট মিনিমাইজ করতে পারবেন। এবং তাদের ব্যাপারটা হলো যে কোনো ইকুইপমেন্ট লাগে, যা লাগে, মেডিসিন লাগে, তাদের মেডিসিনের র মেটেরিয়াল তাদের কাছে অ্যাভেলেবল। সুতরাং ওখানে লোকাল ট্রিটমেন্ট করলে এখানে যে সহজেই রোগী নিরাময় হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা যাদের সাথে কথা বলছি, আপনার কথা যারা শুনছেন, প্রত্যেকের বলবো একটা অনুরোধ, আপনারা নিজ স্বার্থে এবং জনকল্যাণের স্বার্থে আমার এই বক্তব্যটি সকলে একটু শেয়ার করে দেবেন। অন্তত যার যে রোগী আছে, হয়তো আপনি রোগী না, কিন্তু রোগীর কাছে যদি এটা কানে পৌঁছায়, রোগী অনেক বেনিফিটেড হবে।
আপনার বেনিফিট না হলেও আপনি একটা শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের রোগীদেরকে আপনি উপকার করতে পারবেন, আপনার পকেটে টাকা খরচা হলো না। আল্লাহ হাফেজ।